ওয়ার্ল্ডস পলিটিক্স সবসময় আমার কাছে খুব বড় একটা ফিল্ড অফ ইন্টারেস্ট। আমি অ্যাকাডেমিক্যাল ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার, প্রফেশন বিবেচনা করলে আমি এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন আর্কিটেক্ট, কিন্তু প্যাশন আমার আসলে ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট নিয়ে। তো তারই প্রেক্ষিতে প্রতিদিন যেই কাজটা হয়তো আমার করা হয়, যে ওয়ার্ল্ড ক্লাস মিডিয়াগুলো আছে তা চেক করা। প্রতিদিনই অন্তত CNN, BBC, ফক্স নিউজ, আল জাজিরা, CNBC, যেটিও কারেন্টলি মেহেদি হাসান কাজ করে সেখানে। তো এগুলো আমার প্রতিদিনের কাজ, ভালো লাগে, যথেষ্ট ভালো লাগে ব্যাপারগুলো। আপনি কখনো যদি জন মেইশেমার, আয়ন বেমার অথবা রবার্ট ওলস, ইয়ানিস ভারুফাকিস এদের কথা শোনেন, যারা ওয়ার্ল্ড ক্লাস পলিটিক্যাল অ্যানালিস্ট, তবে এই পৃথিবী সম্পর্কে বা বর্তমান রাজনৈতিক ব্যবস্থা, শাসক, শোষিত শ্রেণী, এদের সম্পর্কে খুব একটা গভীর ধারণা আপনার জন্মাবে, আশা করাই যায়। তো এটা অনেকটা অ্যাডিকশনের মতো। তো আমি প্রতিদিন এই সংবাদ মাধ্যমগুলা, চ্যানেলগুলা একবার ঢু মারি। তো কয়েকটা দিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম। ইন্টারভিউটা নেওয়া হচ্ছিল হিলারি ক্লিন্টনকে নিয়ে, হিলারি রডহ্যাম ক্লিন্টন। আপনারা তাকে চেনেন, সে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ওয়াইফ এবং প্রেসিডেন্সিয়াল যে রেস, ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল রেস বারাক ওবামা এবং হিলারি ক্লিন্টনের মধ্যে হয়েছিল। যাই হোক, বারাক ওবামা হিলারি ক্লিন্টনকে ছাপিয়ে যায় এবং প্রেসিডেন্সিয়াল রেসে নমিনেটেড হয়, ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। হিলারি ক্লিন্টন যদি বলা যায় সেকেন্ড মোস্ট অথবা থার্ড মোস্ট পাওয়ারফুল পারসন ইন ওবামা অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্যাট টাইম, ব্যাপারটা এরকম ছিল। তো হিলারি তার হাজব্যান্ডের থ্রুতেই হোক বা নিজের ইনভলভমেন্টেই হোক, সে কয়েকটা বছর আমেরিকার পলিসি মেকিং, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে একজন মানে খুবই ওপরের স্তরের মাথা ছিল আর কি। তো যা বলছিলাম, হিলারিকে ইন্টারভিউর জিজ্ঞাসা করছিল যে আপনি বর্তমানে চলমান মানে প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান যুদ্ধকে কিভাবে দেখছেন। তো হিলারির বিশ্লেষণটা খুবই কৌতূহলোদ্দীপক ছিল, খুবই ইন্টারেস্টিং। এটা এবং এইটার ভেতরে যা আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স, যে আমাদের ন্যাশনাল পলিটিক্সে কতটা কীভাবে ইনফ্লুয়েন্স রাখে, তার মানে অভ্যন্তরীণ যে প্রভাব, সেটা খুব ভয়ঙ্করভাবে প্রকাশ করেন তিনি। ব্যাপারটা এরকম ছিল যে তিনি বললেন ট্রাম্প একটা ইডিয়েট, আর এই কারণেই বিবি নেতাহু ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ায় দিতে পেরেছে সরাসরি। আমাদেরকে চেষ্টা করেছিল, হিলারির কথা, আমাদেরকেও চেষ্টা করেছিল, অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করেছে বিবি নেতানিয়াহু, কিন্তু আমরা তার কথায় পরিচিত হয়ে ইরান যুদ্ধের মতো এরকম একটা দুষ্ট ফাঁদে জড়ায়নি। কিন্তু ট্রাম্পের মতো একটা ইডিয়েট, যার মানে দূরদর্শিতা, অন্তত রাষ্ট্র চালানোর যে দূরদর্শিতা, সে নিতান্তই কম আর কি। সে বিজনেসম্যান ছিল, ভালো, খুবই সাকসেসফুল বিজনেসম্যান, বাট রাষ্ট্র চালানোর যে দূরদর্শিতা, সেটা ট্রাম্পের ভেতরে যথেষ্ট না, এটা হিলারির মত। আমি নিজেও যা বুঝি সেটা হচ্ছে আমেরিকার ধ্বংসের যে শুরুটা
খুব সম্ভব সেটা ট্রাম্পের হাতেই সূচিত হয়ে গেছে। কারণ উইদাউট প্রপার অ্যাসেসমেন্ট ছাড়া একটা যুদ্ধে যাওয়ার ফলাফল যে কী হতে পারে তা আমরা এখন খুব ভালো করে দেখতে পাই। ইরান যুদ্ধে আমেরিকার যেই দুরবস্থা, সেখান থেকে আমেরিকার শেষের দিকে ইন্টারসেপ্টর, মানে স্বল্প খরচের মিসাইল যেগুলোর ইরান থেকে ছোড়া হচ্ছে, সেগুলোকে ধ্বংস করতে ইরানি মিসাইলের যে মূল্য তার থেকে অন্তত 5-6 থেকে 10 গুণ দামের ইন্টারসেপ্টর ছুটতে হচ্ছে আমেরিকাকে। আর এই ইন্টারসেপ্টর প্রায় তাদের 50-80% মতো বিভিন্ন রেঞ্জের, যেমন প্যাট্রিয়ট আছে, থার্ড আছে, সেগুলো প্রায় শেষের পথে। তো ব্যাপারটা আসলে খুবই সিরিয়াস। এই যুদ্ধে ট্রাম্পকে জড়ানোর জন্য আমি মনে করি পুতিনের একটা বড় ভূমিকা আছে। কারণ যদি ইরান যুদ্ধে আমেরিকা না জড়াতো, তবে এই প্যাট্রিয়ট মিসাইলগুলো ইউক্রেনের থ্রুতে রাশিয়ার উপর ব্যবহৃত। যাই হোক, এটা একটা মানে কমপ্লেক্স গেম অফ থ্রোনস ব্যাপারটার মতো আর কি। তো হিলারি যেটা বলছিল যে ট্রাম্প একটা ইডিয়েট, আর এ কারণে তাকে নেতানিয়াহু খুব তীব্রভাবে পরিচিত করতে পেরেছে। তারা আমাকেও চেষ্টা করেছিল, ওবামাকে চেষ্টা করেছে, আমার পূর্ববর্তী জর্জ বুশকেও চেষ্টা করেছে, কিন্তু তারা এই ফাঁদে পা দেয়নি, কিন্তু ট্রাম্প দিয়েছে। এটা ফাঁদ কেন বলছিল সেটার ব্যাখ্যায় হিলারি ক্লিন্টন যা বলে তা ভয়ঙ্কর এবং চিন্তার খোরাক জোগানোর মতো। হিলারি বলছিলেন যে আমরাও খুব চেষ্টা করেছি, ইরানের যেই ইসলামিক রিপাবলিক আছে বা যে শাসন ব্যবস্থা আছে, সেই শাসন ব্যবস্থার বিরোধী একটা শক্তি দাঁড় করানোর চেষ্টা আমরা করেছি। আমরা চেষ্টা করেছি সেখানে কোনো জেনারেলকে খুঁজে পাওয়ার, যাকে দিয়ে সেখানে বিদ্রোহ ঘোষণা করা যায়। দেখেন, একটা হচ্ছে যদি কোথাও শাসক পছন্দ না হয়, আমেরিকার মন মতো না হয়, তাহলে তারা যে কাজটা করে, প্রথমত তারা চেষ্টা করে সেখানে একটা বিরোধী পক্ষ খুঁজে বের করার। যদি বিরোধী পক্ষ পায়, তবে সেখানে তাদের থ্রুতে একটা রেভলিউশন ঘটায়। যদি সেখানে বিরোধী পক্ষ তারা না পায়, তাহলে তাদের পছন্দ মতো কোনো একজন জেনারেলকে দিয়ে বিদ্রোহ ঘটায় এবং শাসন কাঠামো ভেঙে দেয়, অপছন্দের শাসককে সরিয়ে ফেলে। তো তিনি অর্থাৎ হিলারি ক্লিন্টন তিনি বলছিলেন যে আমরা দেখেছি ইরানি শাসক এবং ইরানি আর্মি, তাদের মধ্যে খুব ভালো একটা ইন্টারাকশন আছে, সহাবস্থান আছে। সুতরাং সেখানে আমরা এমন কোনো জেনারেলকে খুঁজে পাইনি যাকে প্ররোচিত করতে পারতাম শাসন ব্যবস্থার বিরুদ্ধে, ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে, অথবা এমন কোনো গ্রুপও তৈরি করতে পারিনি। হ্যাঁ, তারা চেষ্টা করেছিল, ট্রাম্পের সময়ই একটা গ্রুপকে চেষ্টা করা হয়েছিল, যারা একরকম আসলে রেজা শাহ পাহলভীর অনুসারী, মানে ক্ষমতাচ্যুত শাহ, ইসলামী বিপ্লবের পূর্বে যে শাসক ছিল, সেই তাদের যুবরাজ আর কি, যুবরাজ রেজা শাহ পাহলভী। তিনি এখন আমেরিকার আশ্রয়ে আছেন এবং সেখান থেকে চেষ্টা করেছিলেন একটা গ্রুপকে পরিচিত করার এবং ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে উঠে পড়ে লাগার জন্য, আন্দোলনের জন্য চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা সফলভাবে দমন করা হয়েছে। একটা গ্রুপকে এখন পর্যন্ত আমেরিকা সাহায্য দিয়ে যাচ্ছে ইরানের কাছে, সেটা হচ্ছে কুর্দি। তাদের অস্ত্রের যোগানদাতা আমেরিকা। তারা ইরানের সীমান্তে অথবা ইরাকের কিছু অংশ, সিরিয়ার কিছু অংশ, এইরকম নিয়ে একটা অঞ্চল তারা কুর্দিস্তান গঠন করার চেষ্টা করছে। এদের পরিপূর্ণ সাহায্য সেটা আমেরিকার পক্ষ থেকে আসে, কিন্তু তারপরেও যেটার অনুপস্থিতি হিলারি ক্লিন্টনরা অনুভব করেছে তা হচ্ছে একজন বিদ্রোহ করার মতো জেনারেল তিনি পাননি,
ইসলামিক রেভলিউশনারি গার্ড অথবা ইরানি আর্মি তাদের মধ্যে, এবং এমন কোনো শক্তিশালী বিদ্রোহী শ্রেণীও তৈরি করতে পারেনি। কারণ আসলে ইরানি শাসন ব্যবস্থায় যেটা নাই সেটা হচ্ছে বাংলাদেশ বা ভারত পাকিস্তানের মতো বিরোধী দল নাই। ডেমোক্রেটিক ওয়েতে একটা সরকারি দল একটা বিরোধী দল হবে, ঠিক এরকম আসলে হয় না। যেটা হয় সেটা হচ্ছে দুই তিনজনকে, যাদেরকে সুপ্রিম লিডার পছন্দ করেন, তাদের মধ্যে থেকে দুই বা তিনজনকে ইলেকশনে দাঁড় করিয়ে দেওয়া হয়, তোমরা এদের মধ্যে থেকে মানে পছন্দ করে নাও। তো সুতরাং এই জায়গায় একটা মানে ইচ্ছে করে বিরোধী দল তৈরি করার যে ব্যাপারটা আমাদের ভেতরে আছে, আমাদের দেশে আছে, সেটা হয় না। তো এই হচ্ছে অবস্থা। কিন্তু এই ইরান যুদ্ধ সেটা আমার বিবেচ্য বিষয় না। আমার কাছে যেটা বিবেচ্য বিষয় তা হচ্ছে আমেরিকা ঠিক এই পদ্ধতিতে কাজ করে। হয় একটা বিরোধী পক্ষ দাঁড় করিয়ে গভর্নমেন্টকে ফেলে দেওয়া, অথবা একটা জেনারেল খুঁজে বের করা, যেটা লিবিয়াতে হয়েছে গাদ্দাফিকে সরিয়ে দেওয়ার জন্য। আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে হয়েছে, আফ্রিকার অধিকাংশ দেশগুলোতে এটা হয় আর কি। তো অথবা একটা রেভলিউশন ঘটানো, বিরোধী পক্ষকে দাঁড় করিয়ে দেওয়া। তো ইরানের ক্ষেত্রে এটা করা সম্ভব হয়নি। তো যা বলছিলাম যে আমেরিকা পদ্ধতি অ্যাপ্লাই করে এরকম যে তার পছন্দ না, সে কোনো একটা গ্রুপকে প্ররোচিত করে সরকারের বিরুদ্ধে দাঁড় করাতে, অথবা সে খুঁজে বের করে কোনো একটা জেনারেলকে যাকে তারা ব্যবহার করতে পারে। তো এই ওয়ার্ল্ড পলিটিক্স সেটা যেহেতু আমরা এই ওয়ার্ল্ডের অংশ, সুতরাং আমাদের পলিটিক্সটা সেখান থেকে খুব তীব্রভাবে প্রভাবিত বলা যেতে পারে। কীভাবে? ধরেন আমাদের দেশে আমাদের আমলাদের যদি আপনি ভালোভাবে বিশ্লেষণ করতে যান বা অভ্যন্তরীণ ব্যাপারগুলো দেখেন, এর ভেতরে যেটা পাবেন, কিছু আমলা ভারতপন্থী, কিছু আমলা চায়নাপন্থী, কিছু আমলা পাকিস্তানপন্থী, আমেরিকাপন্থী। পলিটিশিয়ানদের মধ্যে ঠিক একই অবস্থা, কিছু হয়তো ভারতপন্থী, আমেরিকাপন্থী, চীনপন্থী। আপনি যদি আর্মিদের মধ্যেও দেখতে চান, আর্মিদের বড় বড় জেনারেলরা বিভিন্ন দেশের সাথে সম্পর্ক রাখে, হয় ভারত নয়তো আমেরিকা নয়তো চায়না। ঠিক এই যে একটা অবস্থা, এইখানে কোনো এক শাসক যদি স্টেটম্যান হয়ে ওঠার চেষ্টা করে, দেশের স্বার্থে ডিসিশন নেওয়া শুরু করে, আর সেটা যদি সাম্রাজ্যবাদী শক্তি তাদের স্বার্থের বিরোধী হয়ে যায়, তবে তারা যে কাজটা করে সেটা হচ্ছে হয় প্রশাসনকে